সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, তারপরে আছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। জানেন যে মামলা হয়েছে এ পর্যন্ত 1499টি, হাসিনার বিরুদ্ধে হয়েছে 324টি, আর 10,000 মানুষ গ্রেপ্তার হয়েছেন। তো এই মামলাগুলো যেভাবে চলছে তাতে আপনার নিষ্পত্তি কবে হবে বলে আপনার ধারণা? আপনি কি মনে করেন? দেখেন, এই আমরা বরাবর গত 15-16 বছর ধরে আমরা খুব একটা কথা বলতাম, কিন্তু সেটা হলো হয়রানিমূলক মামলা, মানুষকে হয়রানি করার জন্য মামলা। তো আমাদের খুব একটা প্রত্যাশা ছিল নতুন সরকার, এরা আবার বেশ ফলাও করে বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত মিনিং আমি 7 মাসও বুঝে সারি নেই, 9 মাসও। তো তার মধ্যে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে হয়তো তাহলে কিছু একটা হবে, কিন্তু এই মামলা বলেন, মামলা পরিচালনা বলেন, মামলা সংক্রান্ত প্রশ্ন উঠলে সরকারের যে রিয়েকশন বলেন, এই সবগুলি একই, আগে যেভাবে ছিল সেভাবেই বলা বলি হচ্ছে। আইনমন্ত্রী বলছে জনগণ যদি মামলা করে আমরা তো তাকে ফেরাতে পারবো না। আচ্ছা মতি ভাই, আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমার থানায় যাওয়ার 2-1 বড় অভিজ্ঞতা আছে। আমি তো জেলে গেছি বহুবার। না, এটা জেলে গেছেন, আপনার আসামি হয়ে গেছেন, কখনো মামলা করতে গেছেন? আমি মামলা করি নাই। এই তো মামলা করতে যান একদিন, আপনার মামলা তারা পুলিশ নেবেই না। একটা মামলা নেওয়ানো যে কত কষ্ট, মানে এসপি ফোন করে দিয়েছে থানায় মামলা নেও, তাও মামলা নেয় নাই। এমন ইতিহাসের কোনো ঘাটতি নাই। বুঝতেছি। তো মামলা করতে গেলেই মামলা নিয়ে নেয়, আইন অনুযায়ী নেওয়ার কথা, কিন্তু নেয়। বলে কি, বড়দের বলে কি জিডি করে ছুঁয়ে যান, ওই জিডি জীবনে কিছু হবে না। তো আইনমন্ত্রী যেরকম বা আইন উপদেষ্টা যেভাবে সহজে বলেন জনগণের মামলা করার অধিকার আছে, আর ঠিক আছে হাইপোথেটিক্যালি ধরেন, আমি যদি আজকে মনে করি যে দেশের অবস্থা এই খারাপ, এর জন্য আমাদের আইন উপদেষ্টা দায়ী, আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করতে গেলাম, নিবে মামলা? নিবে? আইন উপদেষ্টা ফোন করে দিল নিবে না, কোনো থানায় মামলা নিবে না। আর উনি যে পাবলিকের মোটামুটি একটা জ্ঞান বিতরণ করতেছেন, শিক্ষক মানুষ, জ্ঞান দেওয়া হয়তো ওনার ধর্ম, উনি যে জ্ঞান দিচ্ছেন যে জনগণ মামলা করতে চাইলে আমি কি করব। বিষয়টা কি এত সহজ? আপনার মনে আছে যেটা এখানে পান্নার বিরুদ্ধে একটা মামলা হলো, তারপরে উনি চিল্লাচিল্লি করলেন, উনি ভোকাল মানুষ, কথাবার্তা বলেন, ওনার পক্ষে অনেকে কথাবার্তা বললেন। 2 দিন পরে বাদী বলে কি যে আমি তো ওনাকে চিনি না। তো তুমি যাকে চেনো না তার বিরুদ্ধে তুমি মামলা করলা কেন? তার নাম, তুমি নামের বানানতে কোনো ভুল হয় নাই। তুমি যাকে চেনোই না তার নামের বানান তুমি কিভাবে লেখলা? উনি বললেন যে বিএনপি এবং জামায়াতের কিছু উকিল আমাকে এই নামটা লিখতে বলছে, এটা করতে বলছে, আমি করছি, আমি সাইন করে দিচ্ছি। তারপরে কি হলো? তারপরে যেটা এখানে পান্নার মামলা, উনি নামটা প্রত্যাহার করে নিলেন, বাদী কিন্তু প্রত্যাহার করে নিলেন। তো এর মধ্যে এই ঘটনাগুলো আমরা জানতে পারলাম। আচ্ছা ফাইন, তো যেটা এখান পান্না কথা বলতে পারেন, ওনার পক্ষে কথা বলার লোক আছে, উনি একজন নিজে আইনজীবী, ওনার নাম্বার 80 না 82 নাম্বারে ছিল বোধ হয়। তো ওই মামলা আসামি ছিল প্রায় 180 না 90 জন। ওখানে যে আরো এরকম 20 জন যেটা এখানে পান্না ছিলেন না, তার কোনো গ্যারান্টি আছে? তারা কিন্তু এই মামলার চক্কর ঘুরতে থাকবে। আচ্ছা, উনি যে বললেন যে আওয়ামী লীগ এবং বিএনপির এই উকিল নামে বলছে, সেই উকিলদের নাম কেউ জিজ্ঞাসা করছে? কারা সে উকিল? তাহলে এই মামলার মূল কালপিটটাকে ওই 2 উকিল অথবা 2 গ্রুপের একাধিক উকিল। এই পুরা ঘটনার পেছনে মূল দায়ীটাকে? 1 নম্বর, সে যেটা এখান পান্না এবং তার মতো অনেক নিরীহ লোককে হয়রানি করবে। 2 নম্বর, তারা এই যে লোকটা যে বাদী, এই লোকটাকে মানুষের কাছে হাস্যকর করবে। 3 নম্বর, সরকারকে বিব্রত করবে। এই মহান দায়িত্ব যে 2 উকিল পালন করছে, তাদের প্রতি কোনো অ্যাকশন হয়েছে? রাষ্ট্র কোনো অ্যাকশন নিছে? রাষ্ট্র কোনো অ্যাকশন নিতে বলেছে? সিম্পল আপনার কথা বলে, যদি রাষ্ট্র একজনের বিরুদ্ধে অ্যাকশন নিতে এরকম ভুয়া মামলার জন্য, তাহলে আপনি বলতে পারতেন যে এই মামলা আর রিপিট হবে না। কিন্তু অ্যাকশন তো নেয় না কেউ। এতগুলি সাংবাদিক, আমি মানি ওই সময় কিছু কিছু সাংবাদিক নানা রকম সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছে, যেগুলিকে আপনি সহজেই অনৈতিক সুযোগ সুবিধা বলতে পারেন। নিয়েছে, মানুষ খুন করছে রে ভাই। শেখ হাসিনা কি সঙ্গে আলাপ করে গুলি অর্ডার দিছে?
এই একটা মামলাও আলটিমেটলি টিকবে না। এরা আইন সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারাও জানে এই একটা হত্যা মামলা আলটিমেটলি টিকবে না। না টিকলে কি হবে? ওই লোকগুলি নিরপরাধ অপমানিত হবে? তা তো হওয়ার কথা। ওই লোকগুলি তো অপরাধ করছে। ওই সাংবাদিকদের মধ্যে অনেকেই তো অপরাধ করেছেন। এখন সে অপরাধ করছে টাকা চুরির, অথবা অপরাধ করছে তদবির বাণিজ্যের, বুঝলেন? তার বিরুদ্ধে আপনি করছেন হত্যা মামলা। আপনার হত্যা মামলা যখন প্রমাণ না হবে তখন সে বীর বেশি বেরিয়ে আসবে যে আমি নিষ্কলুষ লোক। তাহলে কি হলো? ওনার যেটা প্রকৃত অপরাধ সেই অপরাধেরও বিচার হলো না, আপনি ওনার নাম হত্যা মামলা করে দিলেন। তাহলে কি হলো? এই লোকগুলো আসলে সরকারকে বিব্রত করার জন্য এবং ওই লোকগুলিকে হেল্প প্রকারান্তরে হেল্প করার জন্য এই মামলা বাণিজ্যগুলি করতেছে, আর নিজেদেরকে হেল্প করার জন্য অনেক নিরীহ লোকের নাম ঢুকাই দিয়া করছে। তো এই যে কাজগুলি, এগুলোতে আলটিমেটলি লাভ হয় কার? লাভের দিকে দেখি জাহেদ কি বলেন। জাহেদ, আপনি জানেন যে বাদী চেনে না আসামিকে, আসামি চেনে না বাদীকে, এই হচ্ছে মামলার চিত্র। মানে এটা একেবারেই নতুন না, কিন্তু এই সময় এই ঘটনা ঘটবে সেটা হলো খুবই সারপ্রাইজিং। আমরা শেখ হাসিনার সময় দেখতাম এই রকম ঘটনা ওই সময় প্রচুর হয়েছে। ফাইল তো একই রকম, একই ঘটনা, একই ধাঁচ, পুরনো বন্দোবস্ত। মানে নতুন বন্দোবস্ত আলাপ করা হচ্ছিল, কিন্তু না, আমরা পুরনো বন্দোবস্তে রয়ে গেলাম। মাসুদ ভাই খুব চমৎকার ভাবে সবগুলো দিক কভার করেছেন। এখানে আমি আরো দু একটা জিনিস একটু যোগ করতে চাই। যেমন ধরুন, এটা শুধু সাংবাদিকরা, যে কোনো ক্ষেত্রে, যেমন ধরুন অনেকগুলো শেখ হাসিনার অলিগার্করা আছে, মারাত্মক সব ফিনান্সিয়াল ক্রাইম তাদের আছে, ব্যাংক লুট, টাকা পাচার, কি নেই তাদেরকে আপনি চাইলে সেভাবে বিচার করে ফেলতে পারতেন না? পারতেন। সেগুলো সব গণহারে হত্যা মামলা। এবং শুধু সেটাও না, আমরা খেয়াল করলাম যে সরকার এক ধরনের চেষ্টাও হয়তো করেছে, কারণ আমরা এখন দেখেছি যে প্রাথমিক তদন্ত করে মোটামুটি যোগসাজশ না পাওয়া গেলে, মানে প্রাথমিকভাবে যদি কনভিন্স না হয়, তাহলে গ্রেফতার করতে নিষেধ করা হয়েছে, তাও বেশ কিছুদিন পর। কিন্তু এখনো হচ্ছে। তবে আমি ব্যাপারটাকে যত সিম্পল কোর্টের ক্ষেত্রে হয়েছে, আমার কাছে আবার পরিস্থিতিটা একটু ভিন্ন মনে হয়। আমি একটু ভিন্ন জায়গা থেকে যদি দেখতে চাই, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর থানাগুলোর অবস্থা কি ছিল, পুলিশের অবস্থা কি ছিল, পুলিশের মনোবলের কি অবস্থা ছিল? সেখানে প্রচুর মানুষ গেছে এবং এই মামলাগুলো তারা দিতে চেয়েছে। বেশ কয়েক মাস কি পুলিশের পক্ষে সম্ভব ছিল টু সে নো? আমি এটা নিয়ে এই প্রশ্নটা তুলতে চাই। আমাদের বাস্তবতার গ্রাউন্ডটা একটু দেখতে হবে। সেজন্য প্রথম কিছুদিন 2-3 মাস 4 মাস আমরা ছাড় দিতেও প্রস্তুত আছি, কিন্তু ঘটনা হচ্ছে এটা এর পরও কেন এখনো কন্টিনিউ করছে? কারণ পুলিশ তার সেই কন্ট্রোল টু সাম এক্সটেন্ট ফেরত পেয়েছে, এখন সেনাবাহিনী আছে মাঠে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এখন কেন এগুলো হবে? কারণটা আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে মামলা আসলে বাংলাদেশে শেখ হাসিনার সময়, যে বললাম পুরোনো বন্দোবস্তের সময়ও বিচারের উদ্দেশ্যে ছিল না। আমি একটা উদাহরণ দিই, সেই সময় এগুলো খুব বলতাম। আমি আওয়ামী লীগের লোকজনকে জিজ্ঞেস করেছি, আমাকে একটা ডেটা দেন তো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কয়জনের বিরুদ্ধে প্রাইমারি সাজা হয়েছে, মানে লোয়ার জুডিশিয়ারিতে। আমি ঘেটে দেখেছি এই এন্টায়ার আওয়ামী লীগের সময় আইসিটি মামলার পুরনোটা যখন ছিল, সেটার এক্সিস্টিং মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, শেখ হাসিনার পতন পর্যন্ত একটা বা দুইটা মামলার ফাইনালি লোয়ার জুডিশিয়ারিতে রায় হয়েছিল। তাহলে মামলাটার উদ্দেশ্য কি ছিল আসলে? উদ্দেশ্য আমি আপনাকে ধরবো এবং প্রায় অনেকগুলো ধারা আছে জামিন অযোগ্য, আপনাকে ঢুকিয়ে ফেলবো, 6 মাস, 1 বছর, 2 বছর, আমি যতদিন চাই আমি আপনাকে আসলে অতদিন জেল খাটাবো। এটা একটা শাস্তি এবং বার্তা, আপনাকে আমি এইটা করে ফেলবো এটার মাধ্যমে। উদ্দেশ্য এটা ছিল, বিচার ছিল না। অতি আলোচিত মুস্তাক কিশোর তাদের মামলা, সেই মামলাটাও এত কিছু ঘটলো, সেই মামলাটার খোঁজ আপনারা নিয়ে দেখেন শেখ হাসিনার সময় কি হয়েছে? কিছু হয়নি। অসংখ্য মামলা চার্জশিট হয়নি, খুব চাপাচাপি হলে কখনো কখনো চার্জশিট হয়েছে। তো তাহলে মামলা হতো কেন? মামলা হতো এটা করে আপনাকে জেলে নিয়ে যাওয়া যায়। আমি ধারণা করি এখনো ঠিক একই ধরনের একটা চর্চা হচ্ছে। যদি হত্যা মামলা হয় তাহলে আপনাকে জেলে নেওয়া যায়, জামিন ডিনাই করা যায় খুব ইজিলি এই কাজগুলো করা যাচ্ছে, মামলাগুলো এইভাবে দেওয়া হচ্ছে। কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত, মাসুদ ভাইয়ের সাথে আমি 100% একমত, শুধু ওই লোকগুলোর বিচার করতে পারিনি তা না, এই যে বিভৎস রকম অপরাধ চারপাশে হলো, চারদিকে হলো, ইভেন জেনুইন হত্যাকারীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, ওর মধ্যে আরো 10 জন 20 জন 50 জনকে ঢুকিয়ে দিয়েছেন যারা হত্যা করেনি। এই পুরো বিচার ব্যবস্থাটাকে এক প্রশ্নবিদ্ধ করে ফেলা হলো। অথচ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে ছিল এটাও একটা। এটাকে কি আপনি পরিকল্পিত কোনো মুভ বলবেন? আমি পরিকল্পিত মুভ মনে করি, এইভাবে বলতে চাই না। মানে আমার কাছে প্রায় মনে হয় যে সরকার আসলে
অত্যন্ত অদক্ষতার পরিচয় দিয়েছে। মানে সরকার এই জিনিসটা মিস করছে। সরকারের কাজ সমাজের ন্যায্যতা নিশ্চিত করা। একটা রিসেন্ট উদাহরণ দিই, সংস্কৃতি উপদেষ্টার সাথে বাহাসে জড়িয়েছিলেন 3 সাংবাদিক। এটা নিয়ে একাডেমিক ডিবেট চলতে পারে, কেউ কেউ বলতে পারে যে এই প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে কিনা, উনি সাংবাদিক কিনা, একাডেমিক ডিবেট হোক। আমি এক পক্ষে, আপনি আরেক পক্ষে, আমি মনে করি রাইটার আছে, আরেকজন মনে করে না থাকুক। কিন্তু এরপর তাদের 3 জনের চাকরি গেল, কারণ একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, একটা মব তৈরি হয়েছে। আমরা এভাবে যদি বলি, যেহেতু তারা তাদেরকে ফায়ার করেছে, মবটা শেষ পর্যন্ত আর তৈরি হয় নাই। আচ্ছা, এখন সরকার তাদেরকে চাকরি থেকে ছাড়াতে বলেনি, প্রেস সচিব বলছে। আই অ্যাগ্রি উইথ দ্যাট, কারণ এই সরকার আমি অন্তত সোফার যা দেখেছি। কিন্তু এই যে 3 জন সাংবাদিক বা একটা সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হলো, এখানে প্রচলিত মতের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন যদি বলেন এদের চাকরি যাওয়া যাবে না। আপনি যদি ভোট নেন, ওই 3 জন সাংবাদিক কিন্তু ভোটে হারবে। আমি মানুষের ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্র ভোট এবং সংখ্যা দেখবে না। আসলে রাষ্ট্র ন্যায্যতা, ন্যায় বিচার, ইনসাফ নিশ্চিত করবে। বহুত বক্তা মনে করে আমলিকে ধরে পিটায় মেরে ফেলা উচিত, পেলেই পিটিয়ে মেরে ফেলা উচিত। আমি যখন প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি দেখেছি কি পরিমাণ লোকজন আমাকে গালিগালাজ করছে, অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় অন্তত অ্যাক্টিভিস্টের কাজ করার ব্যাকগ্রাউন্ড আমার আছে। তো এখন সমাজের মানুষ চায় বলে শুড আই ডু দ্যাট? তাহলে যে প্রসঙ্গটা আপনি তুললেন 3 জন সাংবাদিকের ব্যাপারে, মানে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, জি, মুস্তাফা সরোয়ার ফারুকী খুব স্মার্টলি কিন্তু এটা ম্যানেজ করেছে, খুব স্মার্টলি ম্যানেজ করেছে, এবং এটা সরকারের জন্য এইটুকু যদি গেইন করেছিল সরকার, কিন্তু পরবর্তীকালে তো লুজ করেছে। এবং সরকারের সামনে, মানে আমরা শেখ হাসিনার সময় কোনো মন্ত্রীর সাথে এভাবে বাহাস করা যাবে এটা তো চিন্তাও করা যায় না। কিন্তু যে কথাটা বলছিলাম, সমাজের মেজরিটিও যদি মনে করে ওর হয়রানি হওয়া উচিত, রাষ্ট্র আসলে দেখবে, সরকার আসলে দেখবে ওর প্রতি ন্যায় বিচার হচ্ছে কিনা, ইনসাফ হচ্ছে কিনা। ইনসাফ করা, এবং এই ইনসাফ আওয়ামী লীগের প্রতিও, এই ইনসাফ ইভেন শেখ হাসিনার প্রতিও। শেখ হাসিনার সুবিচার করে, তার ন্যায্য বিচার করে তার ফাঁসি হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অন্যায় মামলা হওয়া উচিত না, তার অন্য কারো তো দূরেই থাকুক। এটা করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো, আমরা শেখ হাসিনার সময় যে বিচারহীনতার সংস্কৃতি, হয়রানিমূলক মামলা, মাসুদ ভাই যেটা বললেন যে যেভাবে হতো, আমরা ঠিক একই জিনিস যখন দেখছি, তখন দিনের শেষে যে পরিবর্তনটার এক্সপেক্ট আমরা করেছিলাম সেটা হতে পারে না। আমার কাছে মনে হয় সরকার খুব বেশি মবের সাইকোলজি বোঝার চেষ্টা করছে। এটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। মানে কেউ মনে করছেন যেহেতু যিনি আমার উপরে অন্যায় অবিচার করেছেন, যিনি আমার ন্যায় বিচার দেন নাই, আমিও তাকে পাল্টা প্রতিশোধ নেব তাকে ন্যায় বিচার না দিয়ে। এটা হয় না। প্রতিশোধটা হওয়া উচিত যিনি আমাকে ন্যায় বিচার দেন নাই, তাকে আমি ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ দেব যদি নিতে হয়। অনেক ধন্যবাদ জাহিদ। মব কালচার, যেটা জাহিদ বারবারই বললেন, এটার একটা চর্চা হচ্ছে, আপনার কি মনে হয়? হচ্ছে তো, এটা ভয়ঙ্করভাবে হচ্ছে, এবং এটা হচ্ছে বলে কিন্তু নিয়ম নীতি অনুসারে অনেক কিছু হতে পারছে না। আচ্ছা, এই মব কালচারের কারণে কিন্তু আপনার লজিক্যাল কথাবার্তাগুলো মার খেয়ে যাচ্ছে। লজিক্যাল যে কথাটা জাহিদ বলেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন, যে 3 সাংবাদিকের চাকরি গেছে, যদি আপনি দায়িত্ব দেন যে ভাই তোমরা বলো, অনেক লোক বলবে হ্যাঁ ঠিক আছে, যাওয়া উচিত ছিল, তারা বলবে। এবং তারা এদের মধ্যে কেউ কেউ মবের ভয়ে বলবে। মবটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তারা একটা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স একটা নাম, তারা বলছে মার্চ টু দীপ্ত টিভি, মার্চ টু এটিএন, এটসেট্রা এটসেট্রা। তো আমরা ওখানে যাব। 24 ঘন্টার মধ্যে চাকরি যদি ফায়ার না, তো তারা যেটা করলো, এখানে সরকার কি ভূমিকা রাখছে বলেন আপনি? আমি তো সরকার দিয়ে থাকি, আমি তো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে চিনি না। সরকার বলছে আমরা এর সাথে যুক্ত না। এটা তো যুক্ত হলো না। সরকার বলবে যে কোনো মানে এই ধরনের মার্চের ব্যাপারে, এই মার্চটা বেআইনি মার্চ। তুমি একজন লোককে বলতে পারো, আমি আপনাকে বলতে পারি যে আপনি বাসায়, আপনি এই পাঞ্জাবি পরে আসছেন কেন? আপনি এই পাঞ্জাবি পড়তে পারবেন, আপনি বাসায় আমি করবো, অভিযান চালাবো, ভাঙচুর করবো, এটা আমি বলতে পারি। বললে আপনি কি করবেন? আপনার পুলিশকে ফোন দেবেন, ভাই এটা আমার পার্সোনালি এর হাত তুলছে। এখন আপনি বলছেন এই পাঞ্জাবি আমি পড়বো না, মাসুদ কালাম আমার হুমকি দিচ্ছে, তাহলে কি হলো? এটা কি আইনের শাসন হলো? হলো না তো। তার প্রতিষ্ঠানে কে থাকবে কে থাকবে এটা সে বুঝবে। এবং এই ক্ষেত্রে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রকে সে ভূমিকা পালন করতে পারছে? রাষ্ট্র বলছে না আমি তো কিছু বলি নাই, আমি তো বাদ দিতে বলি নাই, তাহলে সে নিজের কাছে নিচ্ছে কেন? সে তো আমি কলা খানের মতো হয়ে গেল যে আমি তাদের বাদ দিতে বলি নাই। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে কোনো এই ধরনের, রাষ্ট্র তো দেয় না, রাষ্ট্র না দিয়ে অভ্যস্ত,
এবং রাষ্ট্র এটাকে এনজয় করে, জিয়াফতকে রাষ্ট্র এনজয় করে। প্রথম আলোর সামনে জিয়াফত হবে, আর রাষ্ট্র একবারও বলছে এটা করা যাবে না, বলছে প্রথম আলোতে কে কে লিখে, এই জন্য তার বিরুদ্ধে আন্দোলন হবে। এই ধরনের ঘোষণা কি আসে নাই? আসছে। তো এটাকে কে দিবে প্রোটেকশন? রাষ্ট্র দিবে। যখন 32 সালে ভাঙা হলো ঘোষণা দিয়া, রাষ্ট্রকে এটাকে ফেরানোর চেষ্টা করছে? করে নাই তো। রাষ্ট্র এগুলো এনজয় করছে। এখন আপনি যেটাই করেন না কেন, কোনোটা আপনার পক্ষে যাবে, কোনোটা আপনার বিপক্ষে যাবে, কিন্তু আপনার তো একটা নীতিমালা থাকতে হবে। আপনি বলেন একটা কথা, 5 তারিখে হাসিনা চলে গেল, 8 তারিখে ইউনূস সাহেবকে এনে ক্ষমতায় বসাতে হলো। ওনাকে তো বসানো হয়েছে আপাতত শীতে, পেছনের কাহিনী কি ছিল অত গভীরে আমাদের যায় লাভ নাই। ওনাকে তো বসানো হয়েছে। তো 5 থেকে 8 এই 3 দিন দেশে তো কোনো সরকার ছিল না। তো দেশে একটা সরকার আনার দরকারটা পড়লো কেন? চলছিল তো, ওভাবে চললো না কেন? দরকারটা কেন পড়লো? দরকারটা পড়লো এই কারণে, এই 5 তারিখে ঘটনায় দেখেন বঙ্গভবন থেকে লোকজন হাঁস নিয়ে যাচ্ছে, ছবি তুলছে, আমি হাঁস লুণ্ঠন করছি, কেউ বালিশ নিয়ে যাচ্ছে। ওটা কিন্তু একটা আনন্দের দৃশ্য ছিল। কিন্তু যেই মাত্র একটা সরকার চলে আসলো, যদি পরের দিন আবার তারা এটা করতে যায়, তখন কিন্তু এটা আনন্দ থাকবে না, তখন এটা হবে আইনহীনতা। কারণ তখন একটা সরকার চলে আসছে। সরকারের দায়িত্বটা কি? যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনে, এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব অপরাধীকে ধরে মবের হাতে ছেড়ে দেওয়া নয়। এটাই তো সরকারের সঙ্গে সরকারহীনতার পার্থক্য। তো সেই কাজ থেকে আমাদের সরকার করতে পারছে। সরকার যদি বলতে পারতো যে ওই 3 প্রতিষ্ঠানকে আমরা বলছি, আপনারা ওনাদেরকে, এটা তো বোঝাই গেছে ওই ঘটনার প্রেক্ষিতে সবাই চাকরি গেছে, আপনারা তাদেরকে চাকরি দেন, নতুনকে আনেন, অন্য কোনো কারণ থাকলে অন্য সময় আপনার বাদ দেন, কিন্তু এখন নয়। সরকার এই কথা বলতে পারছে? বলে নাই। সরকার এনজয় করছে, বলছে না আমি কিছু বলি নাই। তো এটা তো অজুহাত। এটা যে অজুহাত, এটা বুঝতে কারো কোনো কষ্ট হয় নাই। কাজে মবটাকেও সরকার মাঝে মাঝে এনজয় করে, মাঝে মাঝে থামানোর চেষ্টা করে। যেমন আপনার সিপিবি অফিস, মবের ক্যারেক্টারটা কি? সিপিবি অফিসটা কিন্তু ঘোষণা করছিল যে আমাদের মব সম্রাট, যে সিপিবি কে ভেঙে দেব। সিপিবি ভাঙে নাই কেন? বললেন তো কেন ভাঙে নাই? খুব সিম্পল একটা হিসাব। কিন্তু আসলে যারা মব করে, এরা আসলে লুণ্ঠন করে। এদের কোনো আদর্শ নাই, কোনো, এদের আদর্শ একটাই যে আমি কিন্তু কিছু লুটপাট করবো। এরা আসলে লুটপাটকারী। তো এরা চিন্তা করছে সিপিবি অফিসে যাবো না, আছে কি লুণ্ঠন করার, কতগুলি ভাঙা চেয়ার টেবিল ছাড়া। এই জন্য ওটা ব্যর্থ হয়েছে। ওটা যদি কিছু থাকতো, যদি প্রমাণ হইতো যে অনেক সোনার মেডেল টেলে আছে, তাহলে দেখতে হয়ে যেত লুণ্ঠন। ওতে কিছু নাই, গণভবনের লুণ্ঠন করে আরাম আছে। রাইট। অনেক ধন্যবাদ। আচ্ছা, মব কালচার, জি, পরিণতি কি? পরিণতি খুব ভয়ঙ্কর। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সরকার মব এনজয় করছে এবং আমি সরকার একটা কৌশলগত চিন্তাও আছে বলে আমি মনে করি। এটা আমি আমার একটা অ্যানালিসিস বলি, এটা নিয়ে কেউ আপত্তি করতে পারে। যেমন ধরুন আমি আরেকটা মবের কথা বলি, একটা অপরাধ যেটাকে আমি কোনোভাবেই নিতে পারি না, সেটা হচ্ছে মাজার ভাঙা হয়েছে, সংখ্যাটা 100-এর বেশি। আমি আবারও বলছি, প্রথম 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত না আমি ছাড় দিতে প্রস্তুত আছি। আমাদের পুলিশের যে অবস্থা ছিল, আমাদের তো বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে, ছাড় দিলাম। কতদিনে 10, 15, 20টা মাজার ভাঙা হয়েছে। এরপর পুলিশ যখন তার এনার্জি রিগেইন করেছে, তার স্ট্রেংথ রিগেইন করেছে, 6 মাস, 7 মাস, 8 মাস পরে ক্রমাগত হয়েছে। বহু ক্ষেত্রে মব তৈরি হচ্ছে, সরকার বাধা দিচ্ছে না, অথচ একটা জায়গায় যদি স্ট্রিক্ট স্টেপ নিত, এগুলো কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু না, সরকার এটা দিচ্ছে না। আমার ধারণা সরকার একটা গ্রুপকে তার হাতে রাখতে চায়। আমি নিশ্চিত নই, তারপরও খুব কম সম্ভাবনা থাকলে আমাদের এটা নিয়ে অনেক সিরিয়াস অ্যালার্মিং দিতে হবে। সরকারের একটা অংশ ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় বলে মনে হয়, নানান রকম পদক্ষেপে। এখন তারা যদি সেটা চান, মাঠে সম্ভাবনা আছে যারা নির্বাচন একটা স্পেসিফিক টাইমের মধ্যে চান, তাদের সাথে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম, প্রশ্নের ঢঙে আমিও খুব কনফিডেন্টলি বলছি না, কিন্তু সন্দেহগুলো মানে মাঠে রেখে দেওয়া দরকার আছে। সরকার কি মনে করছে তাহলে তাদের সাথে মাঠে কমব্যাট করার জন্য আমার একটা ফোর্স দরকার, তাই আমি এদেরকে ছাড় দেব? না হয় আমি এই প্রশ্নটা করি, ওড়না নিয়ে এক
ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল। একটা মেয়ে কিভাবে ওড়না পড়বে সেইটার সে ঠিক করে দিচ্ছে এবং তার স্বীকৃতি আছে। আদালতে দাঁড়িয়ে অন ক্যামেরা তিনি কথা বলছেন, অত্যন্ত অশ্লীল ভাষায় তিনি ক্যামেরার সামনে কথা বলছেন, তিনি মেয়েটাকে কি বলেছেন না বলেছেন। ওদের সারা রাত একটা থানায় কিছু লোক পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে, লাইভ করছে। আচ্ছা, এটা কবেকার কথা? এই কিছুদিন আগে, যখন পুলিশের শক্তি তৈরি হয়েছে, মিলিটারি মাঠে আছে। আপনি যাকে গ্রেফতার করেছেন কোর্টে যাবে, কোর্ট ডিসাইড করবে কি হবে। থানায় এগুলো হতে দিয়েছেন তো? শেষ পর্যন্ত এই চাপে তাকে ছেড়ে দেওয়া হলো এবং ওই নারীকে মামলা প্রত্যাহার করতে হয়েছে তো। তার মানে আমার কাছে যেটা মনে হয়, সরকার এগুলো পরিকল্পিতভাবে ছাড় দিচ্ছিল। কিন্তু এখন বিপদ যেটা হয়, সেই ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো, ওই দানবকে ও তার মাত্রা ছাড়াতে থাকে, ও তার পাওয়ার এনজয় করতে থাকে এবং যত দিন যাচ্ছে সে আরো শক্তিশালী হয়ে উঠছে। কারণ ললেসনেস বা স্টেটলেসনেস তো কারো কারো কাছে খুব মজার ব্যাপার। স্টেট তো একটা কোয়ার্সিভ ফোর্স, আমি চাইলে তো যে কোনো কিছু করে ফেলতে পারি না। যে মানুষটা এখন দেখুন, এই যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা এই নামের প্রতিষ্ঠানটা, সে তো তার পাওয়ার দেখলো, সে দেখলো তার একটা হুমকিতেই এরকম ঘটনা ঘটে যায়। তাহলে সে নিজের এই যে একটা তৃপ্তি তৈরি হলো, আমি এত কিছু করতে পারি, প্লাস তারা অনেকে ইউজড হতে শুরু করবে। এরপর দেখবে এটা মার্সেনারির মতো ইউজড হবে, কেউ ওদেরকে ভাড়া করবে যে তুমি এর বিরুদ্ধে এটা করো। হয়েছে না, র্যাব যখন সরকারের কাজে খুনখুনি শুরু করলো, পরে প্রাইভেট প্র্যাকটিস হয়েছে না, নারায়ণগঞ্জের 7 খুন ভাড়া করেছে। আমি ধারণা করি এই মব এখন ভাড়া তৈরি হবে, ভাড়া হয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে সরকার পছন্দ করবে না এমন কাজ করবে এবং আমি একটা এনার্কির পরিস্থিতি দেখতে পারবো। খেয়াল করুন, পুলিশ কিন্তু ইনক্রিজিংলি শক্তিশালী হচ্ছে, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে বহু ক্ষেত্রে এগুলো আরো বেশি বেড়েছে। কারণ সরকারের এই যে রিলাক্টেন্স ছিল, এখন সরকারের জন্য খুব ঝুঁকি তৈরি করছে এবং সরকার বিপদে পড়বে বলে আমি মোটামুটি নিশ্চিত। যে কথাটা বলছিলেন, তো মব কালচার এবং তার পরিণতি নিয়ে মামলা, আপনি এই প্রসঙ্গে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেন, যে জিনিসটা নাকি আসলে সবচেয়ে অ্যালার্মিং, যেটা যে একটা সরকারের মানে দৃষ্টিভঙ্গিটা কি হবে। ধরেন একটা ঘটনা ঘটলো, আপনিও ঘটালেন, আমিও ঘটাইলাম। এখন আমি সরকারের আপনজন, অথবা আমার দিকে তাকাবে না, কিন্তু আপনার দিকে তাকাবে, আপনাকে বিরুদ্ধে মামলা হবে, আমার বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা হবে না। এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি হতে পারে না। সরকারের দৃষ্টিতে সবাই সমান। ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না, কাজীর বিচার, সে তাকাতো না সে কার বিচার করতেছে, সে ব্যক্তির দিকে তাকাতো না, সে তাকাতো ঘটনার দিকে। তো এইটাই হলো একটা আইডিয়াল গভর্নমেন্টের অ্যাটিটিউড হওয়া উচিত। হচ্ছে কি, দেখেন আমি সিম্পলি যে মত কালচারের কথা বলতে চাই, জাহাজের কথা বললেন, হচ্ছে না কেন বলছি, হচ্ছে না এই কারণে, এই জাহাজের কথা বললো না, যে মাজার ভাঙা, এই মাজার ভাঙাটাকে মনে করেন সরকার থামাতে চেয়েছে। প্রথমে 1-2 মাস উনি ছাড় দিলাম, ছাড় না হয়, কিন্তু কখনো থামাতে চেয়েছে? কখনো। একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এখানে সোজা 2টা গ্রুপিং আছে। ওরা হলো যে আহলে সুন্নাত পন্থী, মাজার পন্থী। আমাদের দেশে ভাই সত্যি কথা বলতে আমাদের এখানে তো মাজার পন্থী অনেক লোক আছে, এবং কয়েকটা আমাদের কিন্তু একটা রিজিয়ন আছে, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত জায়গায় কিন্তু এলাকাগুলি, ব্রাহ্মণবাড়িয়া, এগুলি কিন্তু মাজার পন্থীদের এখানে কিন্তু প্রভাবটা বেশি। এখন এই আহলে সুন্নাত যাদেরকে বলা হয়, দেখেন ঢাকা শহরে গত কয়েকদিনে, গত ধরেন আপনার 1 মাস না, গত 20 দিনের মধ্যে দেখেন কতগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল। জামাতটা করলেন, বড় বড় জায়গা দিল, হেফাজত করলো, এটার জন্য বড় জায়গা দেওয়া হলো। তো আহলে সুন্নাত কিন্তু একটা বড় অনুষ্ঠান করেছিল, সারা দেশ থেকে তাদের অনেক লোক এসেছিল, তাদেরকে গভর্নমেন্ট জায়গা দিতে যে এত তার এনে করলো কেন? একবার বলে সেই যাও ওই মাঠে, একবার বলে যে এখানে দিবে না, সোহরাওয়ার্দী উদ্যানে দিবে না জায়গা, পাঠালো যে কি একটা বিএনপি পাঠাচ্ছিল, ওখানে জানি কি নাম, কি মাঠ জানিছিল একটা, হ্যাঁ ওই মাঠে পাঠাইলো, ওই মাঠে যাবে তো না, ওই মাঠে দেওয়া হবে না। শেষ মুহূর্তে আরেক, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আমলে পুলিশ যা করেছিল ঠিক সেই কাজটাই আহলে সুন্নাতের সঙ্গে করতেছে। তাহলে শেষ পর্যন্ত জায়গা দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাবে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্টটাকে আমি বলি আপনাকে, ওই দিন আমি বিকেল বেলায় আমি এই নিউজটা খুঁজতেছিলাম, মানে সন্ধ্যার পরে, আমাদের মিডিয়াগুলো এই নিউজটা কোনো কেউ কভার করে নাই, আমি মিডিয়াগুলো রিপোর্টটা পাই নাই। পরে আমি এক পত্রিকাকে ফোন করলাম, কি ভাই আপনার এই নিউজটা একদম ব্ল্যাক করে দিলেন, ব্ল্যাক আউট করে দিলেন নাকি? তুমি বলছে না, এটা তো করার কথা না, তুমি খবর নেন। তারপরে সে কিছুক্ষণ পরে একটা ডাবল কলমে একটা নিউজ করে আমাকে পাঠাইলো, এই নিউজটা আমরা দিয়েছি, মানে আমি বলার প্রায় 2-3 ঘন্টা পরে। তো এটা কেন কোনো টিভিতে নিউজ দেখা নাই?
কি কারণে দেখায় নাই? তার মানে সরকারের এখানে একটা ভূমিকা আছে। সরকার এক চোখে তেল বেচতেছে, আরেক চোখে নুন বেচতেছে। কারণ সরকার মনে করতেছে যে তারও একটা লাইন আছে। এখন একটা অন্তর্বর্তীকালীন, সব সরকারের একটা লাইন থাকবে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের কাছ থেকে এটা আমরা আশা করি না। এবং তারা যখন এই আজকে কিন্তু হরতাল ছিল, দেখেন ইন্টারেস্টিং, এই পয়েন্টটা শেষ করি বলে, আজকে কিন্তু এটা ওরা কিন্তু আলোচনা কিন্তু হরতাল ডেকেছিল। চট্টগ্রামে বেধড়ক পিটাইছে ওদেরকে পুলিশ আজকে। হরতালটা কিসের প্রতিবাদে? যে গাজীপুরে তাদের একজন মসজিদের ইমাম এবং খতিব ছিল, মাওলানা রইসুদ্দিন নামে এক ভদ্রলোক, তার বিরুদ্ধে কি কি সমস্ত অভিযোগ দিয়ে তার পিটাই মেরে ফেলেছে। তো অভিযোগ দিয়ে মারা যায়, সত্য মিথ্যা প্রমাণ করতে হবে না, মবে আছে। এবং সেই হত্যা ঘটনায় তারা কোনো মামলা পর্যন্ত হয় নাই, মামলা নেয় নাই। ওই যে একটু আগে আমাদের আইন উপদেষ্টা বললো না যে মামলা করলে তো আমরা না করতে পারি না, এখানে না করলো কে? এখানে না করলো কে? যাই হোক, অন্য প্রসঙ্গে যাই। জাহেদ, আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে কাল দেশে ফিরছেন। রাজনীতিতে এর কোনো প্রভাব আছে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে বেগম খালেদা জিয়ার ব্যাপারে। আমি একটা ইন্ট্রো অনেক জায়গায় দেই যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকের কথা স্মরণ করি, অনেককে সামনে আনি। আমি মানে সবচেয়ে কম কথা বলা হয়েছে, মানে আনসাং হিরো বলে যে, সেরকম একটা ব্যাপার কিন্তু বেগম খালেদা জিয়া। কেন বলছি? আমরা এভাবে চিন্তা করি তো বিএনপি পৃথিবীর বহু স্বৈরাচারী দেশে এই ঘটনা ঘটেছে, মানে শেখ হাসিনা শেষ পর্যন্ত ডিফিটেড কেন হয়েছে? আমি যদি বলি, জবাব হচ্ছে বাংলাদেশে একটা বিএনপি ছিল। কম্বোডিয়া হুন সেন পরাজিত কেন হয় নাই? সে তার সুন্দর মতো তার ছেলে হুন ম্যানেটের হাতে 27 বছর রাজত্ব করে ছেলের হাতে দিয়ে গেল। শেখ হাসিনা যেমন পরিকল্পনা করছিলেন সে সফল হলো। সে কেন সফল হলো? কারণ ওখানে 14 সালের পর থেকে কোনো সাস্টেনেবল, ওই 14 সালে ওরা মোটামুটি বিরোধী দলকে শেষ করে ফেলতে পেরেছে। এরপর থেকে আর কোনো সিগনিফিকেন্ট বিরোধী দল ছিল না যে যাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে। আর হলেও ছোট ছোট হয়ে যায়, একটা পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। যেমন ধরুন তথাকথিত জাতীয় পার্টির মতো যদি হতো, জাতীয় পার্টি ছোট দল, সে নেগোসিয়েট করে কম পেয়েছে, বিএনপি যদি নেগোসিয়েট করতো। বেগম জিয়া জেলে গেছেন, তার লিভার সিরোসিস আছে। আমি ডাক্তার হিসেবে জানি, ডাক্তার যারা নন তারাও জানেন এটা কত টাফ একটা ডিজিজ, এটা একটা ফেটাল ডিজিজ। ওনার এখন লিভার ট্রান্সপ্লান্ট করার মতো ফিটনেসও নেই, কিন্তু ওনার বয়স এবং সবকিছু মিলে আমরা যদি এভাবে চিন্তা করি, উনি 18 সালের নির্বাচনের আগে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করে বিদেশে যেতেন, কিছু সিট টিট পাবেন, ওনার দল যদি ওই ফাইটটা না করতো, উনি বিদেশে গিয়ে খুব সুন্দর মতো তার আমি শুনেছি এরকম একটা প্রস্তাব ছিল না থেকে পারে না। 24 সালে উনি নির্বাচনে গেলেন না, একই কথা তো। উনি যদি তখনও এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে যেতেন, আমি একটুকু জেনে বলছি, কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন দলের তার সাথে দেখা করতে গেছে, উনি ক্রমাগত সবাইকে এই একটা কথাই বলেছে যে নির্বাচনে যত বেশি, ওনারা তো যাবেন না, সিদ্ধান্ত নিয়েছে যত মানুষ না যায় আপনারা সেই চেষ্টা করেন। তো সেই মানুষটা আসলে ক্রমাগত নিজের জীবনের আয়ু স্যাক্রিফাইস করেছেন, এটা কিন্তু ফ্যাক্ট। উনি মানুষ, ওনার শাসন ব্যবস্থা, উনি যে সময় ক্ষমতায় ছিলেন সমালোচনা আছে, বিশেষ করে সর্বশেষবারের সরকারে তো অনেক সমালোচনা আছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবার রাজনৈতিক প্রভাবে আসি, সেটা হচ্ছে আমরা যত যাই বলি না কেন, এটা যোগাযোগের যুগ, এখন চাইলেই যে কারোর সাথে ফোনে কথা বলা যায়, ভিডিওতে কানেক্টেড হওয়া যায়, কিন্তু আসলে এটা সরাসরি যোগাযোগের, সামনাসামনি যোগাযোগের মতো হয় না। জনাব তারেক রহমান দীর্ঘদিন বাইরে আছেন, উনি এখনো, আমি জানি না তাদের দলের কৌশল কি, উনি এখনো যেহেতু আসছেন না, এবং বেগম খালেদা যেহেতু ফিরে আসছেন, খুব ফিট না হলে অন্তত ওনার যদি সাইকোলজিক্যালি উনি মোটামুটি ফিট থাকেন এবং সাউন্ড থাকেন, তাহলে দেশের যে রাজনৈতিক যে সংকট আছে, তার দল পরিচালনার যা যা ব্যাপার আছে, সেইগুলো তিনি এক্সিকিউট করতে পারবেন। এবং আমরা একটা কথা ভুলে যাব না, রাজনীতিবিদ কিন্তু বেগম খালেদা চেয়ে জিয়া না, ইভেন মানে জিয়া সম্পর্কে এখনো তার দল জিয়াকে প্রচুর ব্র্যান্ডিং করে। জিয়া ক্ষমতায় এসছেন, এসে দল তৈরি করেছেন, ক্ষমতা আসলে সবাই দল তৈরি করতে পারে না, এসে তো পারে নাই, এসে ডাবল সময় ক্ষমতায় ছিল, কিন্তু উনি একটা গ্রুপ অফ গ্রিডি পিপল, ক্লাউন কতগুলো তৈরি করেছেন। কিন্তু বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে যে কনভার্ট করা, এটা বেগম খালেদা জিয়া করেছেন। উনি এরশাদ বিরোধী আন্দোলনের সময়, পরবর্তীতে দফায় দফায় বিরোধী দলে ছিলেন, নির্বাচন করে জিতে এসছেন। সো ওনার রাজনৈতিক প্রজ্ঞার প্রতি আমাদের আস্থা রাখতে হবে। সো উনি ওনার দলে এখন যে পরিস্থিতি আছে, এবং বাংলাদেশের সামনের পরিস্থিতিটা খুব সিকিউর না। আমাদের প্রধান উপদেষ্টা যতই বলুন না কেন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, বহু আলামত আছে যেগুলোর মধ্যে মনে হয় যে অনেকেই আছেন, অনেকেই চান, এমনকি সরকারের একটা অংশকেও আমি এর সাথে জড়িত বলে মনে করি, বিশ্বাস করি,
যে নির্বাচনকে আনসার্টেইন করা এবং ক্ষমতা এক্সটেন্ড করা, সো এই সময় দলকে নেতৃত্ব দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং বেগম খালেদা জিয়া নিশ্চয়ই ভ্যালু অ্যাড করতে পারবেন। অনেক ধন্যবাদ। মাসুদ, আপনার কি অ্যাড করার আছে? না, আমি একই ধরনের কথা বলি। আমি আরেকটু অগ্রসর হয়ে বলি, যেমন ধরেন সামনে থেকে নির্বাচন হবে, হওয়ার কথা যে দিনই হোক হবে তো নির্বাচন একটা, ধরেন আপনার ডিসেম্বরে হোক, আমি মনে করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, আমি এখনো মনে করি। যদি ডিসেম্বরে না হয় এপ্রিলে হবে, যখনই হোক হবে। একটা প্রশ্ন কিন্তু আপনি ভাবেন একবার, যে বিএনপির যে কোনো লিডারকে জিজ্ঞাসা করেন যে তোমাদের এই সামনের ইলেকশনে তোমাদের ফেজটা কি, মানে জনগণের সামনে তুমি কোন ফেজটা নিয়ে অগ্রসর হবা। জি, আমি দুজনের সঙ্গে আলাপ করেছি, দুজনে বলেছেন যে যদি ছিল, যদি শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে অবধারিতভাবেই খালেদা জিয়া, মানে যদি খালেদা জিয়া যেতে পারেন তাহলে উনি হবেন বিএনপির ফেস। দেখুন বিএনপিকে যে কথাটা বললেন, যে কথাটা বললেন যে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন, কিন্তু এটা পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে তুলেছেন খালেদা জিয়া, এটা সত্য। আবার পাশাপাশি কিন্তু আমি এটাও সত্য মনে করি যে গত 15 বছর বিএনপিটাকে রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখার বিরাট কাজটা কিন্তু তারেক রহমান করছেন। একদম অনেক কিছু বলে লোকে, উনি ডিক্টেটরের মতো দল চালাইছেন, এবং আমি এটাও মনে করি দূরের থেকে বৈশা এই ডিক্টেটরশিপ না দেখালে দল টিকে রাখতে পারতেন না উনি, ওটাও কিন্তু ঠিক। কাজে উনি দলটাকে কিন্তু টিকে রাখছেন, কিন্তু তারপরেও জনগণের মনে, জনগণের হৃদয়ে চেহারা কিন্তু খালেদা জিয়ার। কাজে খালেদা জিয়া কিছু একটা বললে সে কথাটা কিন্তু আসলে যে কথাটা মানে ওনার শব্দ আমি বলি একটা ভ্যালু অ্যাড করে। এবং আমার কেন যেন ধারণা, দেখুন আমরা খালেদা জিয়াকে অসুস্থ বসে দেখছি, উনি অসুস্থ হয়ে হুইল চেয়ারে চলে গেছেন, অ্যাম্বুলেন্সে গেছেন, আবার অ্যাম্বুলেন্সে আসতেছেন, কিন্তু আমি এটা মনে করি উনি যেভাবে অ্যাম্বুলেন্সে উঠেছেন সেভাবে অ্যাম্বুলেন্স থেকে নামবেন না। ওনার ফিজিক্যাল কন্ডিশন আগের চেয়ে অনেক বেটার, এটা আমি বিশ্বাস করি, আমার ধারণা। এবং ওনার মাঝখানে একবার একটা প্রথম দিকে একটা ওনাকে দিয়ে একটা বক্তৃতা পাঠ করানো হয়েছিল, ওই পাঠটা কার বুদ্ধিতে কে করেছিল জানি না, তো ওইটা কোনো ভালো কিছু আনে নাই ধরার জন্য। কিন্তু এখন যখন উনি বক্তৃতা দিবেন না, এটা একটা গুরুত্ব বহন করবে। এবং আমি এই মুহূর্তে সরকারের সঙ্গে বিএনপির মূল সমস্যাটা কি, মূল বিরোধটা কোথায়, নির্বাচন ডিসেম্বরে হবে না পরে হবে? বিএনপি নির্বাচন ডিসেম্বরে চায়। এই কথা যখন খালেদা জিয়া এসে বলবেন, উনি যখন উচ্চারণ করবেন আমরা নির্বাচন ডিসেম্বরে চাই, এই সরকার বেকায়দা পড়ে যাবে, বিরাট বেকায়দা পড়ে যাবে। মাথায় রেখেন এই দেশে অনেকগুলি তত্ত্বাবধায়ক সরকার আসছিল, কম না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন আপনি, নিশ্চয়ই খেয়াল করেছেন, কোন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কিন্তু মাঠে কোনো পলিটিক্যাল পার্টি মিছিল মিটিং করে নাই, না এখন পর্যন্ত না, আমরা দেখি নাই। এবার যদি হয় সেটা এই সরকারের গর্তমি অথবা মূর্খতার কারণে হবে, এবং সেটা এই সরকারের জন্য ইতিবাচক কোনো ফল আনবে না। এবং সেরকম হওয়ার এই ডিসেম্বর নাকি ডিসেম্বর থেকে জুন, এই যে দুইটা অপশন না, এই যে বিরোধটা আমার চোখে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এই ধরনের কিছু একটা হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আপনি যেটা রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের সম্ভাবনা আছে? নতুন মেরুকরণ না, মেরুকরণগুলো অলরেডি যা যা আছে এগুলোই হয়তো কোনোটা আরো প্রমিনেন্ট হয়ে উঠবে, কোনোটা সরে যাবে। এবং মাসুদ ভাই যেটা বললেন সেটা রাইটলি, বেগম খালেদা জিয়া যদি তার বক্তব্য দেন এবং যদি দু একটা জায়গায় ঢাকার বাইরে যান, আমি জানি না উনি কতটুকু ক্যাপেবল হবেন, তাহলে আসলে এই যে যাবতীয় যত ষড়যন্ত্র তত্ত্ব আছে সেই জিনিসগুলো ভেঙে পড়বে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আসলে বাংলাদেশের রাজনীতির এখন মেরুকরণ যদি বলি, এটাই হয়তো একটু ডিপার হবে অথবা এটা কমবে, সেটা হচ্ছে নির্বাচনটা কবে কখন হবে, এটাই মূল ইস্যু। যারা সদিচ্ছা নিয়ে নির্বাচন পেছাতে চান, মানে সদিচ্ছা বলতে আমি এটা বোঝাচ্ছি, ধরুন একটা নতুন পার্টি এনসিপি, তারা দল গঠনের 1 বছরের মধ্যেও যদি নির্বাচন হয়ে যায়, কেউ বলে 3 মাস পেছালে কি হবে, 6 মাস পেছালে কি হবে, যে দলটার বয়স 1 বছর সে যদি 6 মাস পেছায় সে কিন্তু 50% বেশি সময় পেলো। আমরা কিন্তু এভাবে চিন্তা করছি না, 3 মাস পেছানো মানে 25% বেশি সময় পেলো, কারণ সে তো 1 বছরের মধ্যে যদি নির্বাচন হতে হয়। তো সংস্কারের নামে, বিচারের নামে আমরা খেয়াল করছি, বা মাঠ প্রশাসন বিএনপির হয়ে গেছে, এসবের নামে যদি কেউ এই চিন্তা করে নির্বাচন পেছানোর কিছুটা চিন্তা করেন, যেমন এনসিপি যদি মনে করে যে প্রধান উপদেষ্টার বলা যে সর্বোচ্চ সীমা জুন,
সেটাই আমরা নির্বাচন নিয়ে যেতে চাই, এই পর্যন্ত আমি ছাড় দিতে প্রস্তুত, কারণ তার রাজনৈতিক কৌশল, উনি সময় চান। কিন্তু বাস্তবে তো এই আলাপ এসছে যে 5 বছর এই সরকারকে রাখতে হবে এবং ফর্মুলা দেওয়া হচ্ছে কোন কোন ফর্মুলায়, এবং এর বাইরে যে কথা বলবেন। কিছুদিন আগে জনাব তারেক রহমান রাইটলি বলেছেন, 2-3 দিন হলো, যে দেশে নির্বাচন চাওয়া এখন একটা অপরাধের মতো ব্যাপার হয়ে গেছে। মানে আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু আপনি যদি নির্বাচন চান, ইভেন আপনি ভারতের দালাল হয়ে যেতে পারেন, কারণ ভারত তার কোনো বক্তব্যে বাংলাদেশের নির্বাচনের কথা বলেছে, নির্বাচনী সরকার, নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক হতে পারে, হ্যাঁ, কুড বি এনিথিং। সো এই নির্বাচন নিয়ে এরকম একটা সুস্পষ্ট পরিকল্পনা আছে এবং সেটার আলামত আমরা বিভিন্ন দিকে দেখছি, ইভেন্ট খোলা হচ্ছে, এটা যত সময় যাবে তত বাড়বে, এটাই মূল মেরুকরণের জায়গা। এবং আমিও মনে করি বেগম খালেদা জিয়া যদি না যান, উনি যদি কিছু বক্তৃতা মাঝে মাঝে দেন, যেমন জনাব তারেক রহমান ভিডিও বক্তৃতা দিচ্ছেন, সেরকম মাঝে মাঝে যদি কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, এই মেরুকরণটা শেষ পর্যন্ত আর সমস্যা তৈরি করতে পারবে বলে মনে হয় না। আর এখানে একটু যোগ করে রাখা ভালো, এটা নিয়ে আমরা এর মধ্যে অনেক আলাপ আলোচনা করেছি, যদি না সরকার মিয়ানমারে করিডোর টরিডোর দেওয়ার নামে ওখানে একটা গোলযোগ হওয়ার পরিস্থিতি তৈরি না করে, ওটা হলে আবার নতুন আরেক মেরুকরণ তৈরি হবে। সেই মেরুকরণ কি হওয়ার সম্ভাবনা আছে? আমি সম্ভাবনা দেখি, কারণ হলো আমি গতকাল, উনি তো এখন এক অঙ্গে অনেক রূপ ওনার, জনাব খলিলুর রহমান, উনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং সম্ভবত ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টার, কারণ ওনার ওই নিয়োগে লেখা ছিল উনি ওই দায়িত্ব সামলাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন। মানে আমাদের একজন মানুষ, মানে এত যোগ্য একজন মানুষ আমাদের ছিল, যাকে আমরা এত কিছু দিয়েছি। একটু অফ টপিক হলেও বলে রাখি, তার নাগরিকত্ব নিয়ে কিন্তু প্রশ্ন আছে, তিনি আমেরিকারও নাগরিক, এই আলাপ আছেন। যাই হোক, উনি গতকাল এই যে মানবিক করিডোর, মানে আবারও একটু বলি, খুবই ফানি, পররাষ্ট্র উপদেষ্টা করিডোর বললেন, আমাদের প্রেস সচিব বললেন না করিডোর নিয়ে কোনো আলোচনা হয় না, আমরা এখানে লজিস্টিক সাপোর্ট দেবো। ইনিও বলছেন করিডোর না, আমরা হিউম্যানিটেরিয়ান চ্যানেল দেবো। মানে আমাদেরকে খুব স্টুপিড ঠাউরানো আর কি, মানে ঘুরে ফিরে আসলে করিডোরই দিতে চান এবং ওই জায়গা থেকে সরে আসেন নাই। এবং ওনার বক্তব্যে কোথাও ছিল না যে ওনারা জান্তার সাথে আলাপ করছেন, এটা জাতিসংঘের মাধ্যমে হবে বলছেন। আরাকান আর্মির সাথে উনি যেহেতু আমাদের প্রতিবেশী, উনি প্রকাশ্যে সম্পর্ক রাখার কথা বলছেন, এটা স্ট্র্যাটেজিক ভুল বলে মনে করি। জান্তার সাথে কোনো যোগাযোগের কথা নেই, চায়নার সাথে কোনো যোগাযোগের কথা নেই, ওনারা এগিয়ে যাচ্ছেন, তার মানে তারা এটা করতে পারেন, এর সম্ভাবনা খুব আছে। এবং এটা করলে আমাদের যথেষ্ট, মানে এটা মনে করার কারণ আছে যে এটাকে কেন্দ্র করে সীমান্ত পর্যায়ে অন্তত একটা সংঘর্ষের পরিস্থিতি হতে পারে, এবং সেটা যদি হয় নির্বাচন সহসা হবে এরকম তো মানে নাও হতে পারে। অনেক ধন্যবাদ। মাসুদ, আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। না, কেউ কেউ বলছেন যে মানবিক করিডোর যেটা, সেটা হচ্ছে একটা আত্মঘাতী হতে পারে। আপনার মূল্যায়ন কি, আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, একাই ছিল কি আমাদের সঙ্গে কি মিয়ানমারের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই? আছে তো, আছে অবশ্যই। আরাকান আর্মির সঙ্গে কোনো আলাদা কোনো কূটনৈতিক সম্পর্ক আছে? নাই তো। তো আমি মানবিক এই সাহায্যটা কাকে দিচ্ছি? মানে মিয়ানমারের গভর্নমেন্টকে দিচ্ছি না আরাকান আর্মিকে দিচ্ছি? এবং আরাকান আর্মি মিয়ানমারের জান্তার সঙ্গে যুদ্ধরত অবস্থায় আছে, তো আমরা তো আসলে একটা পক্ষ অবলম্বন করছি। এখন যে কথাটা জাহেদ একটু মানে আরেক হারে বললেন আর কি, তো সেটা আমি একটু সহজ করে বলি, ওখানে যে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে এখানে অনেক কিছু হতে পারে। আমি যদি উল্টো করে বলি, এখানে অনেক কিছু হওয়ানোর জন্য ওখানে যুদ্ধ অবস্থা বাধানো হতে পারে, এটা তো হতে পারে। আমি ভাই ক্ষমতা চেয়ার থেকে উঠুম না, আরাম পেয়ে গেছি, উঠতাম না আমি, এটা করে যদি বসে পড়ি। এখন চেয়ারে থাকার জন্য সম্ভাব্য কি কি আছে? ঝড় বৃষ্টি সাইক্লোন, না এটা তো থামবে এক সময়, থামলে পরে আবার দিতে হবে। তাহলে আর কি আছে? একটা যুদ্ধ হলে পরে না, যুদ্ধ অবস্থায় কোনো ইলেকশন তো হয় না, ঠুসঠাস করে গুলি কিছুদিন পর 5-6 দিন পর একটা দুটো করে ফুটবে, যুদ্ধ অবস্থা হয়ে গেল, আমাকেও সরতে হবে না। যদি ওই লাইনে কেউ চিন্তা করে তাহলে আপনি কি বলবেন? কাজে ভাই কার মনে কি আছে বলা বড় মুশকিল। বুদ্ধিদাতা তো সব এই লোক মহা জ্ঞানী, কিন্তু বুদ্ধিদাতারা বিরাট বিরাট থিওরি হাইপোথিসিস দিয়ে যাচ্ছে তারা একটা পর একটা। এখন কোনটা যে কার মনে ধরছে বলতে পারবো না। এদিকে কিন্তু দেশের 12টা বেজে গেছে। আর একটা কথা আমি বলি, যে জিনিসটা নাকি জাহেদ বললেন, ওই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হলো, যিনি বললেন না, এই যে নতুন নতুন দলগুলি 3 মাস সময় পেলে 25% সময় বেশি পাবে, 6 মাস সময় পেলে 50% সময় বেশি পাবে, তাহলে যারা ভালো করবে। একটা প্রবাদ আছে বাংলা ভাষায়, বুঝছেন, গ্রামে চলে খুব, যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন।
তো 6 মাস পরে এদের সম্পর্কে অলরেডি 1 বছরে পাবলিক যে জানা গেছে এদের সম্পর্কে, যদি আরো 6 মাস জানে তাইলে সময় বেশি পড়ে, তার জন্য আশীর্বাদ হবে না অভিশাপ হবে, এটা বলা বড় কঠিন। অনেক ধন্যবাদ। শেষ করব, 1 মিনিট আছে হাতে। আমরা একটা সংকটের মধ্যে আছি। আমরা এই সংকটটার মধ্য দিয়ে যত রকম খেলোয়াড় যত রকম খেলা খেলতে চায়, এটার বিরুদ্ধে আসলে দাঁড়াতে হবে, বুঝতে হবে। এই জোনটাই ভালো না, ভারত পাকিস্তানের মধ্যেও কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে, খুব খারাপ কিছু হবে না, কিন্তু এই জায়গাকে কেন্দ্র করে অনেকের অনেক রকম খেলা আছে। রাশিয়াও এখানে গুরুত্বপূর্ণ, চায়না তো আছেই, আমেরিকা আসছে, ইন্ডিয়ার স্বার্থ আছে। এই সময় লিস্ট একটা ভুল আমাদের জন্য ডিজাস্টার তৈরি করতে পারে। আমাদের এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার। কিভাবে সতর্ক থাকবে? আমাদের শোরগোল করতে হবে। যেমন ধরুন, এত শোরগোলের পরও কিন্তু আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিন্তু এটা বাতিল বলেননি, উনি এখনো কিন্তু ওটার পক্ষে আছেন, ওটার পক্ষে কথা বলছেন। সবকিছুর পরও যে সরকার 8 মাসের পর, মানে ডিসেম্বরে তো ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে সরকারের কথা মতে, 8 মাস যে সরকার আয়ু আছে সেই সিদ্ধান্ত কেন নিতে যাবে? সো এই জন্য আমাদের শোরগোল প্রচুর করতে হবে, শোরগোল করতে হবে, এবং শোরগোল করেই এই জিনিসগুলো, এবং পলিটিক্যাল পার্টিগুলোরও প্রয়োজনে আরো কঠোর হয়ে, প্রয়োজনে আরো তাদের মাঠে নামারও চিন্তা করতে হতে পারে, কারণ এই মুহূর্তে এটাই একটা মেজর সংকট হিসেবে হাজির হচ্ছে। সংকটের সমাধান হোক, সেটাই আমরা চাই। অনেক ধন্যবাদ মাসুদ কামাল আপনাকে, জাহেদ আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।